উঠে এসো। চিরচেনা কণ্ঠস্বর শুনে পাশ ফিরে তাকায়। অয়ন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চলে যেতে পারবো। অয়ন রাগান্বিত মুখে তাকায়। মেয়েটা বড্ড একরোখা। কথা বোঝার চেষ্টা করে না কিছু। নিজে যেটা বলবে সেটাই। আজীবন একই রকম থেকে গেল। আগে যাও একটু কম ছিল, এখন হয়েছে 3 ডাবল। অয়ন আবার কড়া গলায় ডাকলো, আই সেট গাড়িতে এসে বসো। সেও আগে সে একই দীর্ঘ গলায় জবাব দেয়, বললাম তো চলে যান, আমি যেতে পারবো। অয়ন চুপ করে তাকিয়ে থাকে শিয়ার দিকে। কোনো আওয়াজ না পেয়ে শিয়া তাকায়। বুকের ভিতর ধক করে ওঠে। মানুষটার চোখ দুটো লাল হয়ে গেছে, যেন ভয়ঙ্কর রাগে তাকিয়ে আছে তার দিকে। সে চোখ ফিরিয়ে নিল, হাঁটা ধরল সামনের দিকে। অয়ন এবার শব্দ করে গাড়ি থেকে বেরিয়ে এলো। পিছন থেকে ঝট করে হাতটা টেনে ধরল শিয়ার। অয়নের হঠাৎ টানে ঘুরিয়ে এসে কাছাকাছি চলে এলো দুজন। অয়ন এবার হাতটা আরো শক্ত করে চেপে ধরল। দাঁত কিরমিরি করে ধমকে বলল, নিজেকে কি মনে করো তুমি? হ্যাঁ, নিজে যেটা বুঝবে সেটাই সঠিক। একা একটা মেয়ে, রাত কটা বাজে খেয়াল করেছো? হাতটা তো শক্ত করে ধরায় শিয়ার চোখের পানি চলে এলো। অয়নের চোখে চোখ পড়তে চোখ নামিয়ে নিল শিয়া। ব্যথায় হাত ভেঙে যাওয়ার উপক্রম। টুপ করে এক ফোঁটা চোখের পানি এসে পড়ল অয়নের হাতে। অয়ন এবার খেয়াল হলো, হাতটা ছেড়ে দিল। হাতটাতে রক্ত জমে গেছে পুরো। নরম হয়ে এলো তার মন। নরম গলায় বলল, মেয়ে তুমি, রাত অনেক হয়েছে, আমার একটা দায়িত্ব আছে। তোমাকে এভাবে একা রেখে আমি যেতে পারি না। ব্যক্তিগত কিছু না থেকেও হোক, অফিসের বস হিসেবে তো লিভ দিতেই পারে। তাছাড়া যাচ্ছিও তো একই বাড়িতে নাকি? শিয়া মুখ তুলে তাকায় না। এক হাতে অয়নের চেপে রাখা হাতটা ধরে আছে। জ্বালা কষে হাতটায় হাত ঘুরিয়ে সময় দেখলো, রাত 10:45 বাজে। সত্যি কোনো গাড়ি নেই রাস্তায়। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে। ভয় করছিল না তো নয়? অয়ন আবার আলতো গলায় বলল, এসো। শিয়া এবার আর না করলো না, হেঁটে সে গাড়িতে বসলো। অয়ন তাকিয়ে রইল শিয়ার গাড়িতে ওঠার সময়টা। মুচকি হেসে সেও এসে বসলো ড্রাইভিং সিটটায়। গাড়ি নিচের গতিতে চলছে। প্রকৃতি বুকে ঘন আধার। গাড়ির মধ্যে 2টা মানুষ নিচুপ হয়ে আছে। কারো মুখে কোনো শব্দ নেই। দুজনেই দারুণ অকওয়ার্ড ফিল হচ্ছে। অয়ন তাকালো আর চোখে একবার। শিয়ার সামনের দিকে এক মনে তাকিয়ে আছে। অয়ন এবার মুখ খুলল। সামনের দিকে ড্রাইভিংয়ে মন দিয়ে আনমনে বলে উঠল, জীবন কত অনিশ্চয়তা, তাই না? কত সহজে সবটা এলোমেলো হয়ে যায়। করে এ জাতীয় কথাটা এক্সপেক্ট করেনি শিয়া। এক প্রকার না চাইতে চমকে তাকালো অয়নের দিকে। মানুষটার নজর সামনের দিকে, তাকাচ্ছে না তার দিকে। সময় থাকে আমরা কিছু বুঝি না, কাউকে বুঝি না, আফসোসটা পরে করতে হয়। এটা বোধহয় অন্যায়, আমার মতে ঘোর অন্যায়। আমার মৃত্যুর পর কাঁদে। কেন কাঁদে? আমার কাছে বড্ড অযৌক্তিক লাগে। যে মানুষটা বেঁচে থাকতে তাকে গুরুত্ব দেওয়া হয়নি, একদম তার কথা শুনে নেওয়া হয়নি, চলে যাওয়ার পর কেন এত হাহাকার থাকবে? এটা মানুষটার প্রতি অবিচার নয়? কিছুক্ষণ চুপ করলো অয়ন, তারপর অদ্ভুত এক কঠিন গলায় বলল, মেনে নিলাম, যাও, তোমার কথাই মেনে নিলাম। কিচ্ছু ছিল না, কিচ্ছু নেই, আর কিছু সম্ভাবনা নেই, কিচ্ছু। আর বুকের ভিতর চিনচিনে ব্যথা করছে অয়নের এই জাতীয় কথায়। কি মানে এসব বলার? কি বোঝাতে চাইছে মানুষটা? শিয়া চোখে পানি চলে আসলো কেন? বুকের ভিতরে বা এমন ব্যথা হচ্ছে কেন? অয়ন শিয়ার কোনো শব্দ না পেয়ে আর কিছু বলে না। আবার চুপ হয়ে যায় গাড়ির ভেতরটা। কিছুক্ষণের ভিতর গাড়ি এসে থামে কটেজের সামনে। হঠাৎ ব্রেক কষায় শিয়া চমকে ওঠে। থামালেন কেন? এসে পড়েছি, নামো। শিয়া খেয়াল করেনি এতক্ষণ তারা পৌঁছে গিয়েছে। ধীরে সুস্থে নেমে আসে গাড়ি থেকে, এগিয়ে যায় গেট খুলে। হঠাৎ আবার গাড়ির শব্দে পিছন ঘিরে তাকায়। গাড়ি আবার উল্টো পথে চলে যাচ্ছে। শিয়া ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। ঘড়ি দেখে আবার। এত রাতে কটেজে না ফিরে কোথায় চলে গেল মানুষটা? ওদিকটাই বা কেন যাচ্ছে? শিয়ার ঠায় দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। গাড়ির চোখের আড়াল হতেই দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে আসে রুমের দিকে। ঘরে ঢুকে ব্যাগটা বেডে রেখে প্রিয়ার রুমের দিকে এগোয়। ভেতরের দরজাটা খোলা। তার রুমটা একবার চোখ বুলায়। সুন্দর করে গুছিয়ে রাখা, নিশ্চয়ই প্রিয়া রেখেছে। প্রিয়ার রুমে এসে দেখে প্রিয়া পড়ার টেবিলে মাথা গুঁজে আছে। কারো হাঁটার আওয়াজে ছিটকে দাঁড়িয়ে যায়।
হুট করে পিয়ার এমন চমকে উঠে দাঁড়িয়ে পড়ায় শিয়াও 2 কদম পিছিয়ে গেছে। পিয়া ঘুরে বোনকে সামনে দেখে বুকে হাত দিল। ভয় পেয়ে দিয়েছিলি তো, ডাকবি না আমাকে? শিয়া কোমরে হাত দিয়ে বোনকে দিকে তাকায়। পিয়ার চোখ মুখ ফ্যাকাশে হয়ে ওঠে সাথে সাথে। কী ভাবছিল সে সেটাই কিভাবে বলবে? আজ যেটা হয়েছে আপুকে সেটা কিছুতেই বলতে পারবে না সে। কিন্তু ভেবেও তো কুল পাচ্ছে না কিছু, নিজের মধ্যে রাখতেও ইচ্ছে হচ্ছে না একদম। কিরে চুপ হয়ে আছিস কেন? কিছু হয়েছে? শরীর ঠিক আছে? পিয়ার চোখ মুখ এর এহেন অবস্থা দেখে শিয়া এসে তসর গাল গলায় হাত রেখে জিজ্ঞেস করলো। জ্বর এসেছে কি না দেখতে চাইলো। পিয়া বোনের হাত হালকা হাতে সরিয়ে নিল, বিছানায় পা বুলিয়ে বসলো। কিছু হয়নি, ঠিক আছে। হুট করে ডেকেছিস? ভয় পেয়ে গেছিলাম আর কি। শিয়া পাশে বসে। পিয়া এবার বোনের মুখের দিকে তাকায়। মুখটা কেমন কালো হয়ে গেছে। সারাদিন খুব ধকল যায় কি না? উঠে দাঁড়ালো, শিয়ার দিকে না ফিরে ওর না গায়ে জড়াতে জড়াতে বলল, তোর মাথা ধরেনি জানি আমি। চা খাবি নাকি একেবারে খাবার নিয়ে আসবো? শিয়া নিজেও উঠে দাঁড়ালো, বোনের দিকে তাকে মৃদু হেসে বলে, খাবারই আন, খিদে পেয়েছে। আর চা খেলে রাতের ঘুমটা ঘেটে যাবে, অথচ আমার রাতে ঘুম দরকার। আনছি, তুই ফ্রেশ হয়ে নে। পিয়া আর দাঁড়ায় না, বোনের জন্য খাবার আনতে নিচে চলে যায়। শিয়া নিজের রুমে আছে, জামা কাপড় হাতে নিয়ে বাথরুমে ঢোকে। মা বলছি তো আমরা এখন কিছুতেই যেতে পারবো না, বিশ্বাস করো। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ওপাশ থেকে মা শুনলো বা বুঝলো বলে মনে হলো না, উল্টো আরও বেশি করে একই কথা বলা শুরু করলো। আমরাই ভুল হয়েছে বলা। ঠিক আছে, দুটো ছেলে আমার, একটা ছেলের কাছে আমার কোনো গুরুত্ব নেই। একটা ছেলের মায়ের কথা একবার মনেও পড়ে না। তাদের না দেখে দেখে মায়ের যে কি অবস্থা হয় এক একজনও বুঝলো না। বলবো না আর আসতে, একদম বলবো না। মায়ের ইমোশনাল ডায়লগে আকাশ হাসে। প্রায় 8 ঘন্টা ধরে তার মা তাদের 2 ভাইকে দেখে না হয় 1 মাস হলো, তাদের দেখার জন্য মন পাগল হয়ে গেছে, দম বন্ধ হয়ে আসছে, আরও কত কি সে বোঝাবার হাজার চেষ্টা করছে প্রেজেন্টের। এখন সে অবস্থা, কোনো কিছুই মূল্য এখন বাড়িতে ঘুরতে যাওয়ার সময় নেই। কিন্তু মা সেটা বুঝলে তবে তো। এখন তো ইমোশনাল ব্ল্যাকমেল করেই যাচ্ছে। শোনো শোনো আমার কথা, কিচ্ছু বলবি না তুই, আসতে হবে না তোদের 2 ভাইয়ের, যা। আকাশ এবার শব্দ করে হেসে ফেলে মায়ের বাচ্চামো গলা শুনে। কখন বললাম আসবো না এবার? ওপাশে গলায় এবার উচ্ছ্বাস দেখে গেল, যদিও পরমুহূর্তে আবার পুরনো ইমোশনাল বয়েজে রূপান্বিত হলো। তার মায়ের গলা, আসবে বাবা, সত্যি আসবে? থাক, এসব মিথ্যে সান্ত্বনা দিতে হবে না। আসবো বললাম তো, সামনের সপ্তাহে আসি। মা বোঝোই তো, তোমার একমাত্র জামাই আমাদের 2 ভাইকে যে প্রেশারে ফেলেছে, কিভাবে হুট করে সব ছেড়ে ছুড়ে যায় বলো তো। এবার শান্ত হলো বোধ হয় খানিকটা, নরম গলায় বলল, অয়নটার কি হয়েছে বুঝি না, ফোনই ধরতে চায় না। তুই ওর খেয়াল রাখবি। কত বলি, এইবার 2 ভাই বিয়ে থাক ওর। বৌমার মুখ দেখি, নাতি নাতির মুখ দেখি, বুড়ো হয়েছি আর কতদিনই বা বাঁচবো। এখন বাচ্চা কাচ্চা না নিলে তাদের কোলে পিঠে মানুষ করবো কিভাবে? এই জন্য শুনিস না আমার কথা, না শুনলি এবার ফিরলে দুটোরই একটা গতি আমি করবই করব। আর তাড়াতাড়ি চলে আসবি, তোদের না দেখে অবধি আমার বুকের ব্যথা কমবে না, মনে থাকবে? আকাশ হাসে হাসে মায়ের কথা শুনে নরম গলায় সেও বলে, আসবো মা, আর মন খারাপ করবে না, এখন ঘুমাও, অনেক রাত হলো তো। আমি ভাইয়ার খেয়াল রাখবো, চিন্তা করতে হবে না। আমরা না হলেও তোমার বড় ছেলের বউ আনার ব্যবস্থা করেই এবার দেবো, যাও, কথা দিলাম। মায়ের ফোন রেখে বারান্দায় চলে আসে আকাশ। অয়ন ভাই এখনো ফেরেনি, ফোনটাও তুলছে না, নিশ্চয়ই এবারও বাড়ি গিয়েছে। আকাশ দীর্ঘশ্বাস ছাড়ে। ভাইটা তার নেশা করতো না কোনো কালে, ইদানিং রোজকাল মাতাল পেড়ায়। ফোন হাতে কাউকে একটা কল করে। শিয়ার অয়ন ভাইয়ের ম্যাটারটা যত সম্ভব জলদি সলভ করতে হবে, না হলে ভাইটা তার নেশাখোরের দলের নাম লেখাবে। শিয়া বারান্দায় এসে বসে আছে, ঘরে আজ দম আটকে আসছে। পিয়া পাশে এসে বসলো। ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, খুবই সামান্য দমকা বাতাসের বৃষ্টি চোখে মুখে লাগছে, দারুণ লাগছে। পিয়া খুব করে বুঝতে পারছে বোনটার মন আর কোনো কারণে একটু বেশিই খারাপ। জিজ্ঞেস করবে কি না বুঝে উঠতে পারছে না। বেশ কয়েকদিন আগের বাথরুমে দরজা আটকে কোনো বোনকে কাঁদার পর তার মনে পড়ে গেল কি এমন হয়েছে তার সাথে, যেটা মনের মধ্যে চেপে এত কষ্ট পায় সবসময় মেয়েটা।
ঘড়ির দিকে তাকায়, রাত 12টা বেজে 19 মিনিট। এখন অয়ন ফেরেনি। কোথায় গিয়েছে মানুষটা? রোজ রাতেই কি এত দেরি করে ফেরে? অফিসের কাজ তো এত রাত অবধি থাকে না। তাহলে কোন বন্ধু বান্ধবের সাথে আড্ডা? না না, এখানে কোনো বন্ধু বান্ধব কীভাবে হবে? এছাড়া আকাশ, রিয়ান সবাই বাসাতেই আছে। অয়ন একা ফিরছে না কেন? পরমুহূর্তে নিজের উপর দারুণ রাগ হয় তার। মানুষটার জন্য তার কেন এত চিন্তা? কোনো মানেই হয় না। কি হয় তসর? কেউ না, কেউ না, কেউ ছিল না। সত্যি কি ছিল না? ছিল বোধহয় কিছু একটা। আর ছিল বলে এখন পুড়ছে বুকটা। সে আর চোখ বন্ধ করে বৃষ্টি পড়তে দেয় মুখের ওপর। চাপা শ্বাস বেরিয়ে আসে বুক চিরে। কত হিসাব মিলল না তার জীবনে। অযাচিত মন ব্যঙ্গ করে উঠল তাকে। হে, মিলল না বলছিস? না, কি মেলেনি না? আমি মেলাইনি, তুই তো মিলতে দিলি না। সে চায়নি আমাকে, না চাইলে এখন এসেছে কেন বোঝাতে? অপরাধ বোধ থেকে। অপরাধ বোধ? এমনি এমনি ভালোবাসা ছিল বলেই ধরে নে। অপরাধ বোধও কাজ করে। হায় ভালোবাসা, বড়লোক ছেলেদের এত ভালোবাসা হয় না। সত্যিই তো, নিজে ভুল করছিস না তো? নিজে না হিসাব মিলাচ্ছিস, আর না সে মিলিয়ে দিতে চাইছে সেটা হতে দিচ্ছিস। তো হবে না তো আবার? তখন না আবার দেরি হয়ে যায়। শিয়া ফট করে চোখ মেলে নেয়। নিজে অবচেতন মনটা তাকে না বলছে ঠিক একই ধরনের কথা সন্ধ্যায় অয়ন বলল না তাকে। সত্যি কি তার ভুল ভুল বুঝতে হচ্ছে? নতুন করে কি আর একবার ভুল হবে? এত বছর পরে সে আর কি ঠিক হবে? শিবা ভেবে পায় না। আরও আধ ঘন্টা পর গাড়ির আওয়াজ আসে সামনে রাস্তা থেকে। তাদের কটেজের রাস্তায় গাড়ি ঢুকছে একটা। থামতে স্পষ্ট বুঝতে পারে এটা অয়নের গাড়ি। যাক, ফিরল অবশেষে। সে আর তাড়াহুড়া করে পিছিয়ে রুমে চলে আসতে চায়। তখনই নিচ থেকে অন্যরকম কণ্ঠের আওয়াজ থমকে দাঁড়িয়ে যায় সে। এগিয়ে আসে রেলিংয়ের কাছে। নিচের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে যায় সে। অয়ন হাত পা ছোড়াছুড়ি করছে এক প্রকার, আর হাসান সাহেব জড়িয়ে ধরে নিয়ে আসছে ভেতরে। স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষটা স্বাভাবিক নেই। তসর বুঝতে অসুবিধা হলো না অয়ন ড্রিঙ্ক করেছে। রাগ হলো তার অসম্ভব। তখনই মাতাল কণ্ঠে শোনা গেল অয়নের। ছাড়ো বলছি। হাসান, বলছি ছাড়ো। আমি একাই হাঁটতে পারবো বললাম না? আমি কি বাচ্চা? শিয়ার কাছে নিয়ে চলো। বেয়াদব বউ একটা, পাষাণ মেয়ে মানুষ। আমাকে বোঝে না, ভালোবাসে না, আমাকে বিশ্বাস তো করেই না। ঢলে পড়ে হাসানের গায়ের উপর। হাসান সাহেবের যত সম্ভব শক্ত করে ধরে আছে অয়নকে। সে সান্ত্বনা দেওয়ার গলায় বলল, ঠিক আছে স্যার, আমরা বোঝাবো ম্যাডামকে, শুনবে আপনার কথা। তো একটু রুমে চলুন। অয়ন আবার বাচ্চাদের মতো হাত নেড়ে মাতাল গলায় কী সব বলতে থাকে। হাসান তাকে ততক্ষণে ভিতরে নিয়ে এসেছে। সে আর দাঁড়ায় না। চোখ জ্বালা করছে তসর, বুকের ভেতরটা ছটপট করছে। মানুষটার এমন অবস্থা সহ্য হচ্ছে না কেন তার? দৌড়ে নিজের রুমে চলে এলো সে। আজকের আবহাওয়াটা খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। আবহাওয়া অফিসে একই কথা বলেছে, যদিও বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা রয়েছে, সাথে ঝড়েও পূর্বাভাস দিয়েছেন। এখন সকাল 9টা বাজে। পিয়া ব্রেকফাস্ট করতে নিচে নেমেছে। শিয়া বেরিয়ে গিয়েছে আরও ঘন্টাখানেক আগে। রাতে ঘুমাতে দেরি হয়ে উঠতে বেশ বেলা হয়ে গিয়েছে তার। থেকে উঠে বোনের দেখা পায়নি। পিয়াকে মেসেজ দিয়ে শিয়া অফিসে চলে গেছে। প্রিয়া এই মুহূর্তে ডাইনিংয়ে বসে আছে, ব্রেডও জ্যাম লাগাচ্ছে। বুয়া সকালে খাবার বানিয়ে দিয়ে চলে যায়, আবার আসে দুপুরের দিকে। সমস্যা হলে আজকে এই মুহূর্তে তার গরম ভাত, আলু ভর্তা আর ডিম ভাজি খেতে মন যাচ্ছে। কিন্তু পুরো রান্নাঘর খুঁজেও একটা উপকরণও পেল না সে। তার টেবিলে ফিরে জ্যাম পাউরুটি চিবোতে হবে। আপু আজকে আসলে বিষয়টা জানাতে হবে। বুয়াকে যেন বলে রাখে টুকিটাকি জিনিস চোখের সামনে রাখতে। তার তো আবার হারমাসেই খিদে পায়। তিতুর বিড়বিড় করতো একা একা। হঠাৎ সিঁড়ি কারো পায়ের আওয়াজ পেয়ে চমকে ওঠে প্রিয়া। এই সময় বাড়িতে কারো থাকার কথা না তো। চোট্টু না তো, ধুর, দিন দুপুরে চলে আসবে কোথা থেকে? ঘাড় ঘুরিয়ে তাকাতে চোকাচুকি হলো আকাশের সাথে। সঙ্গে সঙ্গে আরেকটা হার্টবিট মিস হলো মেয়েটার। গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়ানো, তবে শার্টের বোতামই খোলা। বোঝা যাচ্ছে বড্ড তাড়াহুড়ায় বের হচ্ছে। দ্রুত হাতে বোতাম লাগাতে গিয়ে ফোনেও কিছু একটা করছে। প্রিয়ার বেহায়া নজর সরতে চাচ্ছে না সামনের মানুষটার পেটানো উদাম শরীর থেকে, গলার অ্যাডোমেস অ্যাপেল থেকে লোমহীন প্রশস্ত বুক। ধীরে ধীরে আরো নিচে নেমে এলো প্রিয়া। পেটের উপর নিখুঁতভাবে আঁকা 6টি রেখা কেমন তেল চিকচিক করছে পুরো।
প্রিয়ার হঠাৎ জল তেষ্টা পেল, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। ঢোক গিল একটা, চোখটা সরাতে পারছে না। সামনে মানুষটা যেন জাদু করে ফেলছে, বেহায়া মন আর চোখ। আকাশ হঠাৎই ফোন প্যান্টের পকেটে গুজে নামতে নামতে বোতামে হাত দিল। ড্রয়িং রুমে প্রিয়াকে দেখে ভয়াবহ চমকে উঠল। এই সময় এই মেয়েকে অত্যন্ত এখানে আশা করেনি। লাগলো, এক নজর তাকালো প্রিয়ার দিকে। আকাশে তাকানো প্রিয়াই এবার বোধহয় টনক নড়ল, এলোমেলো দৃষ্টি ফেল এদিক ওদিক, চট করে ঘুরে সোজা হয়ে বসলো, মাথা নিচু করে প্লেটের খাবার মুখের সামনে ধরলো। কি যে সমস্যা, হাঁটাও তো করতে পারছে না। স্পষ্ট টের পাচ্ছে মানুষটা তার দিকে হেঁটে আসছে। পায়ের শব্দের সাথে তার বুকের ভিতর শব্দটাও যেন জোর কদমে বাড়ছে। এই লোকটা তার বুকের ভিতরে শব্দ শুনে না ফেলে আবার খুব কাছে কারো অস্তিত্ব টের পেয়ে পিছন দিকে চট করে মাথা ফেরায় প্রিয়া। আকাশ এই মুহূর্তে বুকে হাত ভাঁজ করে তার ঠিক পেছনে দাঁড়িয়ে। এই অবস্থায় নিশ্চয়ই তার খাওয়ায় মন দিতে পারার কথা না। হাত পা সহ কাঁপছে। গতকাল রাতে ঘটে যাওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনা চোখের সামনে ভেসে উঠতেই প্রিয়া লাফিয়ে সরে গেল চেয়ার থেকে। পলকহীন নির্বিকার ভাবে তাকিয়ে রইল মেয়েটার চোখের দিকে। প্রিয়া কিন্তু তাকাতে পারছে না, চোখে চোখ রাখা তার জন্য অসম্ভব ব্যাপার। এ লোকনাথ আবার তার মন পড়ে গেল। এলোমেলো দৃষ্টি কোন দিকে নেবে বুঝে উঠতে পারছে না সে। আকাশের দিকে চোখ তুলে তাকাতে চাইল সে, কিছুতেই তো চোখে চোখ মেলাতে পারছে না। কি আশ্চর্য! আবার লোকটার গলা এমনটি চেপলে চোখ আটকে গেল। ঢোক গিলার সাথে সাথে কেমন ওপর নিচ করছে। দেহায় এমন আলতো হাতে জায়গাটা ছুঁয়ে দিতে চাই, ওপরে বোতামটা অসবল কোপারে আটকায়নি। ইস, মহা যন্ত্রণা! এক গিলাস খেতে পারলে ভালো হতো। এবার হাত বুকে ভাঁজ করা অবস্থায় আকাশ এগিয়ে এলো প্রিয়ার দিকে। প্রিয়া আরো 2 কদম পিছিয়ে ফ্রিজের সাথে ধাক্কা খেল। আকাশ চোখ মুখ কে তাকিয়ে রইল। মেয়েটার সমস্যা কি? এমনি তো ছটফট করে, তার সামনে এলে এমন বিড়ালের মতো এদিক সেদিক করা শুরু করে কেন? গম্ভীর গলায় জিজ্ঞেস করে, তোমার সমস্যা কি? চোরের মতো এদিক সেদিক করছো কেন? পানি খাবো। বেশ বিরক্ত মুখে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। এই মেয়ে এমন প্রতিবন্ধীর মতো ব্যবহার করছে কেন? হাত বাড়িয়ে টেবিল থেকে পানির গ্লাস এগিয়ে দিল প্রিয়ার দিকে। কাপা হাতে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে শেষ করলো। আকাশ হাত থেকে আবার গ্লাস নিয়ে টেবিলে রেখে ভুরু উছালো প্রিয়ার দিকে। কি হয়েছে? প্রিয়া এবার চোখ তুলে তাকালো না, কাশি দিয়ে নিজের গলা পরিষ্কার করলো স্বাভাবিক হওয়ার প্রচেষ্টায়। অন্যদিকে তাকিয়ে বলো, আপনি প্লিজ শার্টের বোতাম ভালো করে লাগান। কি? বুঝলাম না। শার্টের বোতাম লাগাচ্ছেন না কেন? ছাপ্রিদের মতো বুক খুলে রেখেছেন আজও। আকাশ এবার তাণ্ডব বনে গেল। ছাপরি কাকে বলে? এ মেয়ে সাহস কত! আকাশে ওনাকে বলে ছাপরি? কষিয়ে থাপ্পড় মারতে ইচ্ছে হলো তার। দাঁত কিরমির করে বলল, হোয়াট ননসেন্স! ছাপরি বলছো কাকে? আকাশে ওনার চৌধুরীকে? অবশ্য তুমি কি বুঝবে এসবে? প্রিয়া ফট করে তাকালো আকাশের দিকে, সাথে সাথে আবার সরিয়ে নিল চোখ। না, বুঝলাম কিছু। আপনি বোতাম লাগান, দোহাই লাগে। আকাশের মুখে এবার বাঁকা হাসি ফুটে উঠল। মুখ নিচু করে এগিয়ে নিল প্রিয়ার দিকে। প্রিয়ার শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। লোকটার শরীরে ঘেরানে তার চোখ বন্ধ হয়ে আসতে চায়। আকাশ সাক্ষী স্বরূপ বলল, এনি চান্স আমার বডি দেখে তুমি কি সিডিউস হচ্ছ? এই যার লোকটা বুঝে গেল কিভাবে? প্রিয়ার ইচ্ছে হলো দৌড়ে পালিয়ে যেতে, তা তো সম্ভব না। খামার মতো সামনে দাঁড়িয়ে আছে, তার উপর হালকা কালচে গোলাপি ঠোঁটটা জল করছে। মনটা উল্টাপাল্টা ইশারা করছে। মরার উপর খাম্বার ঘা হিসেবে এই লোকের শরীরের মাতাল করা ঘেরানটা তো আছেই। কোনোভাবে ফ্রিজের ভেতরে উঠে পড়া গেলেও বোধহয় হতো। ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করতে চাইলো আবার। রাগী গলায় বলল, মোটেই না। এই আবার কেমন কি শিডিউল হওয়া কি আছে? আকাশ মুখের বাকি হাসি বজায় রেখেই এক বুড়ো তুলল। তাই? নেই কিছু? শিওর তো? হ্যাঁ হ্যাঁ, শিওর। আকাশ এবার আরেকটা বোতাম খুলে দিল। বুকের কাজটা উদাম হয়ে গেল। প্রিয়া না চাইতেও আবার চোখ আটকে গেল বুকটায়। দাঁতটা কিরমির করছে। তার বুকের উপরটায় কামড় দিতে মন চাচ্ছে। ছি প্রিয়া, এসব কি বেহায়াপনা! নিজেকে নিজেই ধমক দিল এবার। আবার আগে থেকে রাগী গলায় বলল, সরুন তো সামনে থেকে। মহা সমস্যা তো, শিডিউস হচ্ছে না। তাহলে খোলা থাকলে সমস্যা কি? আছে সমস্যা, আটকান বলছি।
প্রিয়া চোখ তুলল না এখনো। আকাশের দারুণ হাসি পাচ্ছে মেয়েটার অবস্থা দেখে। কপস্বরে বলল, হচ্ছে না সেটাও? তুমি কি মেয়ের মধ্যে পড়ো তাহলে? এই সিন দেখার জন্য মেয়েরা লাইন ধরে থাকে, আর তুমি বলছো কিচ্ছু নেই দেখার। থাকতেই পারে লাইন, সেই লাইনের পথিক আমি নই। শুনুন তো। তাই? ভালো করে দেখে বলো তো। ইস, যে আমার বডি, সেটা নিয়ে আবার এত অহংকার, এর কি আছে? হুম হুম, শুনেছি, আবার বলো। এই যে, আবার এগোচ্ছেন। কথায় কথায় গায়ের উপর এসে পড়েন কেন? কি বললে সেটা শুনতে? না, কান এবার মুখের কাছে এনেছি। এবার বলো। আমি কথা বলছি। কিস করছে না। এত ঘেঁষে দাঁড়ানোর মানে কি? ফট করে বেফাস কথাটা মুখ থেকে বেরিয়ে গেল পেয়ার। ইস, লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। কি সব বলে ফেললো। কি যেন বলছিলে? শুনতে এলাম। চাইলে এখন সেটা বললে সেটাও করতে পারো। আমি মাইন্ড করবো না। সব মেয়েই আমাকে কাছে পেলে এটাই চায়। অস্বাভাবিক নয়? বলো বলো। প্রিয়া এবার হাত পা অবসরে আসতে যাচ্ছে। কাঁপা কাঁপা গলায় বলল, বলছিলাম, এই যে বডি নিয়ে এত ঢং কি কিসের? এ বাবা, আবার শার্ট খুলে ফেললেন কেন? আকাশ এরিমেজের সামনে সবগুলো বোতাম খুলে ফেললো। প্রিয়ার চোখের সামনে দৃশ্যমান হলো পুরো শরীর। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ঢুকরে বেরিয়ে এলো বোধ হয়। গলার কাছে দলা পাকিয়ে যাচ্ছে কি একটা। দু হাতে মুখ ঢেকে ফেললো সে। প্রিয়ার বেহাল দশা দেখে আকাশের পেট ফেটে হাসি আসতে চায়। সযত্নে মুখের হাসিটুকু গিলে দ্বিগুণ মাতাল করা গলায় কানের কাছে মুখ নিয়ে বলল, ম্যাডাম, দুহাতে ওভাবে চোখ ধরে রাখলে বুঝবেন কেমন করে কি কারণে এত অহংকার এই বডি নিয়ে? এই অহংকার অবশ্য আমার বইয়েরও হবে তার স্বামীর জন্য। তাকান তাকান। প্রিয়া না চাইতেও হাত নামিয়ে আনলো মুখের উপর থেকে। হুশ খুশিয়ে তাকিয়ে রইল সামনের মানুষটার ফুটে ওঠা শরীরের ভাঁজের দিকে। গেমে যাচ্ছে পুরো সে নিজে। এ কি, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। নিজের অবস্থায় নিজেরই লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। আকাশ ঘোর লাগা চোখে তাকিয়ে রইল প্রিয়ার দিকে। মেয়েটা দারুণ জব্দ হয়েছে। ঘেমে নিয়ে একাকার, রীতিমতো হাঁপাচ্ছে। বারবার অশুভ মতো ঠোঁট কামড়ে ধরেছে। আকাশ সাক্ষী বলল, এই তো গুড গার্ল, দেখছেন কেমন? পিয়ার গলা শুকিয়ে আসছে, ঠোঁট খড়খড় করছে যেন। ঢোক গিলছে বারবার। আরে, পানি খাবেন? ইস, নিঃশ্বাস আটকে আসছে তো আপনার। তা আপনার হাঁপানির রোগ আছে বলেনি তো এর আগে? কি আজকে থেকে শুরু হলো? আকাশ ব্যঙ্গ করা কথা স্পষ্ট বুঝতে পারল প্রিয়া। লোকটা কামড়ে ধরতে মন চাচ্ছে। তাকে জ্বালাতন করা এই সহ্য যদি সে না নেয়। অশুভ লোক। শার্ট পরুন তো। অসহ্য। প্রিয়া পুরো সরে যাওয়ার জন্য হাসপাস করতে থাকলো। লোকটা আজকেও গত রাতের মতো তাকে দুপাশের দেওয়ালে হাত রেখে তার সাথে বিন্দুমাত্র স্পর্শ লাগেনি। তবু তার মনে হচ্ছে মানুষটা তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। শীতল ঢেউ বয়ে যাচ্ছে সেই দাঁড়াবে। মেয়েটার ভয়াবহ অবস্থা থেকে খানিকটা মায়া হলো বোধ হয় এবার আকাশের। দেহর থেকে হাত নামিয়ে পিছিয়ে গেল 2 পা। এই সুযোগ আর হাতছাড়া করল না প্রিয়া। পাশ কাটিয়ে দৌড়ে চলে গেল। আকাশের ইচ্ছে হলো শব্দ করে হেসে ফেলতে। বোতামগুলো আলতো হাতে লাগাতে লাগাতে তাকিয়ে রইল পেয়সীর পুরস্থানের দিকে। হাত দিল মাথার পিছনে। বাঁকা হাসি রেখার ঢেউ খেলে গেল চোখে মুখে। একে এত অচেনা কখনো মনে হয়নি তার। কি ছিল আর কি হয়ে গেল? কখনো কি সে নিজে ভেবেছিল আকাশে ওনার চৌধুরীর এই হাল হতে পারে কোনো এক কিশোরীর ছলনায়? একটা কিশোরী তার রাতের ঘুম হারাম করে দিয়েছে। কঠোরতার খোসল থেকে বের করে এমন নির্লজ্জ বানিয়ে ফেলবে ভাবিনি, স্বপ্নেও ভাবিনি। এই এক সদ্য ফোটা পুষ্পকলির ন্যায় কিশোরীর ওই হরণী চোখের মায়ায় ডুবেছে সে। হারিয়েছে ওই মুখের মায়ায়। এ জীবনে কি সে মায়া কাটানো সম্ভব? না বোধ হয়। ঘড়ির নজর দিল এবার। প্রেয়সীর মুখে আটকে অনেকটা লেট হয়ে গেল। ডাইনিং এ তাকালো। মেয়েটা বোধহয় সবে বসেছিল খেতে। সব সব খাবার টেবিলে সাজানো। সামনে পিয়া 8 গ্লাস জুস আর আদা খাওয়া ব্রেড অমলেট রয়ে গেছে প্লেটে। আকাশ এগিয়ে গেল। পিয়ে তোমার এঁটো খাবারগুলো দ্রুত হাতে মুখে তুলে নিল। নিমিষে শেষ করলো খাবারগুলো। গ্লাস হাতে তুলে নিল। কাছের চকচক গ্লাসে প্রেয়সীর ঠোঁটের ছাপ স্পষ্ট। ঠোঁট ছোঁয়ালো নিজেও সেখানটায়। এক চুমুকে শেষ করলো। গিলাস হাতে তাকিয়ে রইল কিছুক্ষণ গিলাসের দিকে। মৃদু হাসলো। বিড়বিড় করে বলল,
একদিনের সমস্ত অপেক্ষা প্রহর ফুরাবে প্রাণের প্রিয়া। তোমার স্পর্শ তোমার আড়ালে অনুভব করতে করতে একদিন তোমাকে স্পর্শ করার লাল অধিকার নিয়ে নিব। সেদিন আর তোমার ঠোঁটের স্পর্শের নিশানা নয়, সোজা ওই ঠোঁট জোড়াতেই ঠোঁট রাখবো। সে অধিকার তুমি নিজে থেকে দেবে, দিতেই হবে। কথা দেওয়া রইল। দরজায় হেলান দিয়ে রীতিমতো হাঁপাচ্ছে পিয়া। ঠিক গতকাল রাতের ঘটনা পুনরাবৃত্তি হলো যেন। অশুভ লোকটা একই রকম ব্যবহার করলো, সাথে সাথে সায় দিল তার অবাধ্য বেহায়া হৃৎপিণ্ডটাও একই রকম করছে কালকের মতো। দৌড়ে এসে বিছানার উপর হয়ে বালিশে মুখ গুজে পড়ে রইল সে। হাত পা অবশ হয়ে আসছে, শ্বাস চলতে চাচ্ছে না। মানুষটা কি পারফিউম ব্যবহার করে? তাকে স্পর্শ অব্দি করেনি, অথচ লোকটা পারফিউমে ঘিরান তার মাথা ঝিমঝিম করছে এখনো। সারা শরীর থেকে পাচ্ছে মানুষটা পুরুষিলার মিষ্টি কড়া মাতাল করা ঘেরানটা। প্রিয়া নিজের উপর রীতিমতো বিরক্ত। কত বোঝালো নিজের মনকে গত রাতে। লোকটা তাকে বিরক্ত করে, ভয় দেখিয়ে মজা পায়। তার নিজের শক্ত থাকতে হবে মানুষটার সামনে। কি হলো এত বুঝিয়ে? যা হওয়ার তাই হলো। সেই তো মানুষটাকে দেখা মাত্র হুঁশ জ্ঞান খুঁড়িয়ে উল্টোপাল্টা ব্যবহার শুরু করে দিল। কেন হচ্ছে এমন? কই, স্কুল কলেজে তো কতবার কত ছেলে বন্ধুদের সাথে মারামারি করেছে, এই লোকটার স্পর্শ অব্দি করেনি। 2-1 মাস আগেও তো কলেজে তার বন্ধু রিমনটা তার থেকে আইসক্রিম কেড়ে খাওয়ার জন্য দেওয়ালে হাত চেপে ধরলো। কই, তখন তো এমন লাগলো না। তাদের সাথে নিত্য ওঠা বসা হতো, কখনো এমন হয়নি। তাদের কোনো সত্যি বলতে কখনো কোনো পুরুষ মানুষ দেখেও তো কিছু ফিল হয়নি। কত হ্যান্ডসাম সুন্দর সিনিয়র ব্যাচমেট প্রপোজ করতো তাকে, কখনো তো এত জোরে হার্টবিট হয়নি। এখন এমন হচ্ছে কেন? বালির জড়িয়ে সোজা হয়ে শুয়ে এবার, ফ্যান চালিয়ে ফুল দমে। বাতাসে খোলা চুল এলোমেলো হয়ে পড়ে আছে বিছানা জুড়ে। তার বুকটা এখন ঢিপ ঢিপ করছে। ডান হাতটা আলতো করে রাখলো বুকের বাঁ পাশটায়। অস্পষ্ট স্বরে বিড়বিড় করলো, কোনো এক অচেনা পুরুষের মোহে ডুবে গেছি আমি। ফেরার পথ বন্ধ হয়ে গেছে বোধ হয়। সে পুরুষের শরীরে ঘামে ভেজা ঘেরান, গরম নিঃশ্বাস, মাতাল করা চাহনি, বরফ শীতল কণ্ঠ। তাকে কখনো না ছুঁয়েও অনুভব। এই কোন সাগরে ডুবলাম আমি? না পাচ্ছি কুল, না পাচ্ছি কিনারা। তার মধ্যে কেন ডুবতে হয়? কেন তার মধ্যে ডুবতে নিজেকে খুঁজতে মরি আমি? এ কেমন দহন, কি নাম দেওয়া যায় এ অনুভূতির? চোখ বন্ধ করে রইল একা বিছানায়। উত্তর খুঁজতে ব্যস্ত আসে আজ। আকাশ রাতুলকে নিয়ে যাচ্ছে শহরের দিকে, আর গাড়ি রাতুল ড্রাইভ করছে। পাশের সিটে বসে আপন মনে ল্যাপটপে কাজ করে যাচ্ছে আকাশ। বারবার আকাশের দিকে তাকাচ্ছে। হুট করে তাকে নিয়ে শহরের দিকে যাওয়ার কারণ বুঝতে পারছে না। আকাশে প্রশ্ন করে লাভ হয় না। গাড়িতে ওঠার পর 3-4 বার প্রশ্ন করা হয়েছে অলরেডি, জবাব দেয়নি। ল্যাপটপে ঢুকে আছে যেন। রাতুলের দিকে শরীরে নিষ্পিস করছে, কোথাও যাচ্ছে সেটা না জানতে পেরে। রাতুল নিজেকে বহু ধৈর্যবান একজন বন্ধু মনে করে। অবশ্য আকাশের সাথে তারা যে কয়জন উঠা বসা করে, মহা ধৈর্যবান সব কটা তারা। এই ছেলে মহৎ ঠেটা, নিজে যা বোঝার সেটাই বাইরে এক লাইনে বোঝানোর সাধ্য কারণ নেই। না পেরে রাতুল মুখে চর শব্দ করলো, বিরক্ত প্রকাশ করলো। বিরক্ত গলায় বলো, হ্যাঁ রে আকাশ, আমি কি বরং তোর ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়ে দেই? আকাশ শুনল কি না বোঝা গেল না, কোনো প্রতিক্রিয়া দেখালো না রাতুলের কথায়। রাতুল আবার একই স্বরে বলল, কি বলি আমি, আমার কথা গুরুত্ব নাই কেন? কী রে? আকাশ এবার নির্বিকার চোখে তাকালো, নরম গলায় বলল, ঘ্যান ঘ্যান করিস কেন, কী সমস্যা? রাতুল হাতের চোখে তাকিয়ে রইল বন্ধুর দিকে, কপট অভিমান দেখিয়ে বলল, আমি ঘ্যান ঘ্যান করি, তুই এটা বলতে পারলি? আকাশ এক ফোঁটাও গুরুত্ব দিল না। দৃশ্যগুলোর নাটক সে খুব ভালো করেই জানে। ল্যাপটপ বন্ধ করলো, ব্যাগ তুলে বুকে হাত গুঁজে তাকালো রাতুলের দিকে। বল, কি বলছিলি? রাতুল অভিমান ভুলে নির্লজ্জের মতো সবকটা দাঁত বের করে তাকালো। বলছিলাম সকাল সকাল উল্টো রাস্তা কোথায় নিয়ে যাচ্ছিস, আর কাউকে নিলি না? হ্যাঁ হ্যাঁ। আকাশ বিরক্ত চোখে তাকিয়ে রইল ছেলেটা, যে পরিমাণ বিরক্তকরভাবে দাঁত বের করে হাসতে হাসতে উল্টাপাল্টা ঘ্যান ঘ্যান করতে পারে। গম্ভীর গলায় বলো, তোর কি মনে হয় আমি তোকে কী জন্য নিয়ে যেতে পারি? ইটিস পিটিস করতে তো আর সবাইকে লুকিয়ে আমাকে নিবি না। নিলে প্রিয়াকে
বেফাস কথা বলতে বুঝতে পেরে আকাশের দিকে না তাকিয়ে জিহ্বায় কামড় দিয়ে ধরলো। এক্ষুনি লাথি দিয়ে বের করে না দেয়। আকাশের এই ছেলেটার সাথে কথা বলতে ইচ্ছেই করে না মাঝে মধ্যে। কথাবার্তার ব্রেক নাই একদম। হোয়াট ননসেন্স রাতুল, কথাবার্তা ঠিক করে বলতে বলছি কতবার। সাথে সাথে ছাপাই দেওয়ার মতো করে রাতুল বলল, এভাবে বলতে চাইনি মোটেই, উদাহরণ দিলাম আর কি। বল না কেন নিয়ে যাচ্ছিস?